গরু কিনতে হবে মতি খেয়ে। পশ্চিমবঙ্গ বাংলার মাটি, যে মাটিতে শত বছর ধরে হিন্দু মুসলমান পাশাপাশি বাস করে এসেছে। পুজোর ঢাকের তালে যেমন মহল্লা কেঁপে উঠত, তেমনি ঈদের চাঁদ দেখা গেলে পাড়ার সবাই মিলে আনন্দ করত। কিন্তু ক্ষমতার পালাবদলের পর থেকেই চিরচেনা বাংলার আকাশ যেন এক অচেনা মেঘ জমতে শুরু করেছে। নতুন সরকার আসার পর থেকেই প্রতিটা দিন যেন একটা নতুন চমক নিয়ে আসছে। আর এবারের চমকটা এত বড় যে এটা শুধু একটি সম্প্রদায়ের সমস্যা হয়ে থাকেনি, এটা পুরো রাজ্যের প্রতিটি ঘরেই ঢুকে গেছে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর থেকে মুসলিমদের উপর যেন এক ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে। কারণ হিসেবে মুসলিমরা বেশি সংখ্যক ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। সেই কারণেই কি শুভেন্দু অধিকারী প্রতিশোধ নিতে এমন আইন এনেছেন? সমালোচকদের মতে পশ্চিমবঙ্গের মুসলিম কোণঠাসা করতে গিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে দোরগোড়ায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল আজহা, আর অন্যদিকে ঠিক তার আগেই পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের এক নজিরবিহীন ও কঠোর ফরমান। এবার রাজ্যে প্রয়োজনীয় সরকারি ফিটনেস সার্টিফিকেট ছাড়া গরু, মোষ বা বাছুর জবাই করলেই সোজা হাজতবাস। 1950 সালের এক পুরনো আইনকে হাতিয়ার করে রাজ্য জুড়ে জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। নতুন নিয়ম অনুযায়ী শুধু নিয়ম মানাই নয়, পশু কোরবানি দিতে হবে কেবল সরকার স্বীকৃত কসাইখানায়। রাস্তাঘাট বা কোনো প্রকাশ্য স্থানে রক্ত ঝরানো যাবে না। আর এই নিয়ম অমান্য করলেই কপালে জুটবে 6 মাসের জেল এবং জরিমানা। কাগজ দেখাতে হবে, আবার গরুর আবার আধার কার্ড, জন্ম কার্ড বেরগে, কেরাম কার্ড বেরগেছে একটু দেখাক দিনি, আমরা তো চিনিনি আর জানিনি। আর 14 বছরের গরুটা কেরাম একটু দেখা, সেইরাম গরু বাঁচবো। গরুগুলো বাড়ি নিয়ে যাওয়া বলছো, বাড়ি নিয়ে গিয়ে কি করবে? ওই শুভেন্দুদার খবর দেবো। এই হাটটাই ঘুরে দেখো, একটা 14 বছরের আধার কার্ড সমেত গরু দেখাক, শুভেন্দু অধিকারী দেখাক, এসে দেখুন হাটে একটু আমি দেখাবো। গ্রহণের পর থেকে মুসলিমদের উপর যেন এক ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে। কারণ হিসেবে মুসলিমরা বেশি সংখ্যক ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। সেই কারণেই কি শুভেন্দু অধিকারী প্রতিশোধ নিতে এমন আইন এনেছেন? সমালোচকদের মতে পশ্চিমবঙ্গের মুসলিম কোণঠাসা করতে গিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর প্রভাব শুধু মুসলিমদের উপরই পড়েনি, রাজ্যের সাধারণ মানুষের উপরও পড়েছে। যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, অনেকে এর বিরুদ্ধে আন্দোলনও করেছে। আন্দোলনের কারণ শুধু একটি সাধারণ আইন নয়, গরু জবাইয়ের উপর নিষেধাজ্ঞার কারণে মুসলিম গরু কেনা কমে যাওয়ার অনেক ব্যবসায়ী খামারি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। ক্ষোভ প্রকাশ করে কেউ কেউ বলছেন, এই গরু কি তাহলে নরেন্দ্র মোদীর সরকার কিনবে? এমন উত্তেজিত কথা সাধারণ মানুষ সহজে বলে না। ঘটনা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। একটু ভাবুন তো, আপনি সারা বছর ধরে একটা গরু পালছেন, নিজের পরিবারের খাবার থেকে বাঁচিয়ে সেই গরুকে খাওয়াচ্ছেন, ব্যাংক থেকে ধার নিয়েছেন, মহাজনের কাছে মাথা নত করেছেন। শুধু একটাই স্বপ্ন, ঈদের হাটে এই গরু ভালো দামে বিক্রি করবেন, সংসারের চাকা আবার ঘুরবে। কিন্তু হঠাৎ একদিন সরকার বলে দিল সুস্থ গরু জবাই করা যাবে না, শুধু অসুস্থ পঙ্গু এবং বুড়ো পশুই কোরবানি করা যাবে। আর সেটার জন্য সরকারি ডাক্তারের কাগজ লাগবে। এখন বলুন, এই লোকটা কি করবে? সারা বছর বিনিয়োগ কোথায় যাবে? এই গরু কে কিনবে? গরু কিনতে হবে মতি খেয়ে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সিদ্ধান্ত কি আসলেই পশু রক্ষার জন্য, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে সম্পূর্ণ অন্য একটা হিসাব? ক্ষমতার নতুন সমীকরণ বাংলার প্রশাসনিক কেন্দ্র থেকে একটি নির্দেশ এলো, যেটাকে সাধারণ ভাষায় বলা হয় এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা। ফিটনেস সার্টিফিকেট, পরিবহন বিধি, পশু কল্যাণ আইনের জটিল সব ধারা উপধারার মোড়কে মোড়ে মূলত যেটা করা হলো সেটা হলো কোরবানির সময় গবাদি পশু কেনাবেচার পথে কার্যত একটা ইস্পাতের দেওয়াল তুলে দেওয়া হলো। উদ্দেশ্য প্রকাশ্যে বলা হলো পশু সুরক্ষা, কিন্তু রাজনৈতিক মহলে সবাই জানে আসল টার্গেট কি ছিল, বা বলা ভালো আসল টার্গেট কারা ছিল। এখানে গল্পের নতুন একটা মোড় আসে। রাজনৈতিক হিসেবে যারা এই কৌশল সাজিয়েছেন তারা একটি মৌলিক সত্য ভুলে গিয়েছেন। বাংলার গ্রামীণ পশু অর্থনীতি কোনো একক সম্প্রদায়ের ব্যাপার নয়, এটা একটা জীবন্ত বাস্তুতন্ত্র, যেখানে হিন্দু কৃষক গরু পালেন, মুসলিম ব্যবসায়ী সেটা কেনেন, আবার সেই টাকা ঘুরে ফিরে হিন্দু মুসলিম দোকানদার, কাপড় ব্যবসায়ী, সার বিক্রেতার পকেটে যায়। এই চক্রটা শত শত বছরের পুরনো। এটা কোনো সরকার করেনি, এটা বাংলার মাটি তৈরি করেছে, বাংলার মানুষ তৈরি করেছে। আর এখন কি হচ্ছে? যা হওয়ার তাই হচ্ছে। গ্রামের পর গ্রাম যেসব কৃষক সারা বছর নিজের সন্তানের মতো গবাদি পশু পালন করেছেন, ঘাম ঝরিয়েছেন, খড় কিনেছেন, ভুসি জোগাড় করেছেন, রাত জেগে অসুস্থ গরু সেবা করেছেন, আর আজ আবিষ্কার করছেন যে তাদের সেই পশু এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিক্রি করার কোনো পথ নেই, রাখার সামর্থ্য নেই। যে গরুটা ছিল
তার মেয়ের বিয়ের সঞ্চয় সেটা আজ তার গলার ফাঁস হয়ে গেছে। এই যন্ত্রণা বোঝার জন্য একটু ভেবে দেখুন, একজন প্রান্তিক চাষি যার পুরো সংসারের ভরসা ওই দুটো গরু, কোরবানির হাটে সেটা ভালো দামে বিক্রি হলে মহাজনের ধার শোধ হবে। ছেলেটাকে হয়তো এবার স্কুলে ভর্তি করাতে পারতো, কিন্তু আজ সেই গরু দুটোকে নিয়ে তিনি কি করবেন? খোলা মাঠে ছেড়ে দেবেন, নাকি নিজের খাবারের ভাগ কমিয়ে ওই পশুর খাদ্যের যোগান দিতে থাকবেন অনন্তকাল করে? যে সম্প্রদায়ে আবেগকে পুঁজি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সম্প্রদায়ের মানুষই আজ সবচেয়ে বেশি আক্রান্ত। গ্রামে গ্রামে হিন্দু কৃষকরা আজ রাস্তায় অবরোধ করছেন। তাদের মুখে একটাই কথা, আমাদের ধর্ম বাঁচাতে গিয়ে আমাদের সংসারটাই উজাড় করে দিচ্ছেন। এই ক্ষোভ কোনো পরিকল্পিত আন্দোলন নয়, এটি খাঁটি, কাঁচা এবং অকৃত্রিম যন্ত্রণারই বহিঃপ্রকাশ। এদিকে শহরের চিত্রটাও কম ভয়ঙ্কর নয়। কলকাতায় এমন কিছু পুরনো পাড়ায় চোখ রাখুন, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মাংস ব্যবসা চলে আসছে। সেখানে লোহার শাটারগুলো আজ নেমে গেছে। কোনো জোর জবরদস্তি করা হয়নি, কোনো লাঠিচার্জ করা হয়নি, কেউ এসে হুমকিও দেয়নি। তবুও দোকানদাররা নিজেরাই চুপ করে ঝাঁপ দিয়ে বসে রয়েছেন। এই নীরব আত্মসমর্পণের পেছনে যে ভয় কাজ করছে, সেটা কোনো সরকারি প্রজ্ঞাপনের ভয় নয়, সেটা হলো অনিশ্চয়তার ভয়, অস্তিত্বের ভয়। আগামীকাল কি হবে সেটা না জানার ভয়। এই গল্পের আসল গভীরতা তো এখনো স্পর্শই করা হয়নি। ধরুন, এই নীতি শুধু বাংলার নয়, সারা ভারতের পূর্ণমাত্রায় কার্যকর হলো, তাহলে কি করতে পারে সেটা যদি একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা যায়, তাহলে চুলের গোড়া শিরশির করে উঠবে। প্রথমত, ধাক্কাটা আসবে আন্তর্জাতিক বাজারে। অনেকেই জানেন না, মহিষের মাংস রপ্তানিতে ভারত বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। এই রপ্তানি থেকে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রায় আসে। গরু নিষিদ্ধ হলে সেই বিধিনিষেধের ছায়া অচিরেই মহিষের উপর পড়বে। দ্বিতীয় ধাক্কাটা আরো মারাত্মক। এটা দুগ্ধ শিল্পকে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলবে। চিন্তা করে দেখুন, একটা গাভী যখন বয়সের কারণে আর দুধ দিতে পারে না, তখন খামারি সেটাকে বিক্রি করে, সেই টাকার নতুন গাভী কেনে। এটা একটা চক্র যেটা চলে আসছে যুগ যুগ ধরে। এখন যদি সেই বিক্রির পথটাই বন্ধ হয়ে যায়, তবে খামারি ওই অকেজ গরুটাকে নিয়ে কি করবে? প্রতিদিন খাবার দেবে? কতদিন? কোন টাকায় দেবে? একটা সময় আসবে যখন এই বোঝা আর বহন করা সম্ভব হবে না। সেদিন ওই গরুগুলোকে রাতের আধারে রাস্তায় ছেড়ে দেওয়া হবে। উত্তরপ্রদেশের এই ছবিটা এখন জলজল বাস্তব। লক্ষ লক্ষ পরিত্যক্ত গরু সেখানে কৃষকদের ফসল ধ্বংস করছে। রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। সেই একই দুঃস্বপ্ন কি বাংলার ঘাড়েও চেপে বসতে যাচ্ছে? তৃতীয় আঘাতটা আসবে চামড়া শিল্পে। কলকাতার বিখ্যাত চামড়া কমপ্লেক্স, যেখানে হাজার হাজার পরিবারের রুটি রুজি জড়িয়ে রয়েছে, সেটা কাঁচামালের অভাবে একদিন ঠিক ততটাই নিশ্চিত হয়ে যাবে যতটা আজ পার্ক সার্কাসের মাংসের দোকানগুলোতে হচ্ছে। জুতো, ব্যাগ, বেল্ট, মানি ব্যাগ এসবের কারখানায় তালা পড়বে। যে ব্র্যান্ডগুলো বাংলার গর্ব ছিল, সেখানে ভবিষ্যৎ প্রশ্নচিহ্ন উঠবে। চতুর্থ ধাক্কাটা সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হলো পুষ্টির সংকট। এই দেশের কোটি কোটি দরিদ্র মানুষের কাছে গরুর মাংস ছিল সবচেয়ে সস্তা প্রোটিনের উৎস। চাহিদা বাড়বে, যোগানের সেই তুলনায় বাড়বে না, ফলে দাম উঠবে আকাশে। যে মধ্যবিত্ত পরিবার সপ্তাহে 2 দিন মাংস রান্না করতেন, তিনি হয়তো মাংস একবারও খেতে পারবেন না। আর সরকার তখন করদাতার টাকায় হাজার হাজার গোশালা বানাতে হবে। সেই গোশালা চালাতে যে অর্থ লাগবে, সেটা কোথা থেকে আসবে? স্বাস্থ্য খাত থেকে, চিকিৎসা বাজেট থেকে, রাস্তাঘাটের উন্নত তহবিল থেকে? যে লক্ষ লক্ষ মানুষ চামড়া, মাংস আর পশুপালন নিয়ে কাজ হারাবেন, তাদের পুনর্বাসনের দায়িত্ব কে নেবে? এই প্রশ্নগুলোর উত্তর আজ পর্যন্ত কোনো রাজনীতির মঞ্চ থেকে এখনো আসেনি। আসল সত্যটা হলো, অর্থনীতি কখনো ধর্মের পোশাক পরে আসে না। অর্থনীতি নির্মম, অর্থনীতি নিরপেক্ষ। সে জানে না হিন্দুকে মুসলিমকে, সে শুধু জানে চাহিদা আর যোগানের ভাষা। সেই ভাষা যখন কেউ জোর করে ব্যাকরণ বদলাতে যায়, তখন পুরো ব্যাকরণটাই ভেঙে পড়ে। শত শত বছর ধরে যে অর্থনৈতিক শৃঙ্খলাটা বাংলার গ্রামীণ জীবনের ধমনীতে রক্তের মতো বয়ে চলছে, সেই শৃঙ্খলার একটা মাত্র গিট আজ যে কাছে চালানো হচ্ছে, তার রক্তক্ষরণে ভিজে যাচ্ছে সবাই। হিন্দু, মুসলিম, গ্রামীণ, শহরের সবাই, যারা যে বসার ঘরে বসে মনে মনে উল্লাস করছেন যে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে শিক্ষা দেওয়া হচ্ছে, তাদের একটা কথা মনে রাখা দরকার, এই আগুন কোনো ঠিকানা দেখে জ্বলে না। এই আগুন একবার শুরু হলে সবার রান্নাঘর পুড়িয়ে দেয়। বাংলার গ্রামের সেই কৃষক যদি আজ গরুর গলা জড়িয়ে ধরে কাঁদেন, তার কান্নাটা আসলে একটা সতর্কবার্তা। সেই সতর্কবার্তা ক্ষমতার কেন্দ্রে বসে থাকা মানুষগুলোর কানে পৌঁছেছে কিনা, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। একটা রাজনৈতিক সিদ্ধান্ত কখনো শুধু একটা নির্বাচনের কৌশল হয়ে থাকে না, কখনো কখনো সেটা হয়ে ওঠে একটা সময় বোমা, যার কাউন্টডাউন শুরু হয়ে গেলে আর কেউ থামাতেই পারবে না।